চমৎকার বাংলা নববর্ষের প্রথম দিন আমার সঙ্গে আছে মিম, নিলয় এবং আলামিন। এই যে বাংলা নববর্ষের প্রথম দিনে আপনাদেরকে সঙ্গে পেয়েছি, আমার তো নববর্ষটা ভালো কাটছে। মিম, আপনার এবারের নববর্ষটা কেমন যাচ্ছে? ভীষণ ভালো যাচ্ছে। তো এভাবে পহেলা বৈশাখ তো হয় না, প্রোগ্রাম হয়, স্টেজ প্রোগ্রাম হয়, কিন্তু এরকম আউটডোর এরকম সুন্দর করে আসলে প্রোগ্রাম আমার এটা প্রথম। পহেলা বৈশাখের আসলে কি পরিবর্তন দেখছেন এখন? ছোটবেলায় যেটা হতো, গ্রামে থাকতাম, মেলা হতো, 2-3 দিন ব্যাপী মেলা হতো। এখন শহরে থাকার দরুন আসলে বাড়িতেও যেতে পারি না, আবার সেই মেলাটাও দেখা হয় না। ছোটবেলায় মাটির পুতুল কিনে নিয়ে আসতাম, নাগরদোলায় চড়তাম। এখন নাগরদোলায়ও চড়া হয় না, মাটির পুতুলও কেনা হয় না। হয়তো পুতুলের বিয়ে দিয়েছেন কখনো? আমি নিজে পুতুল বানাতাম ছোটবেলায়, পুতুল নিজে বানাতাম, কাপড় দিয়ে দিয়ে চুল করতাম, আবার সুতো কেটে কেটে এরকম। তো ছোটবেলায় আমি অনেক মানে দস্যি টাইপের মেয়ে ছিলাম, সব কিছুই করা হয়েছে। তো এখন তো আসলে প্রেক্ষাপট ভিন্ন। এখন আমাদের যে কোনো মেলায় যে প্রোগ্রামে গান করতে হয়, মেলাটা উপভোগ করা হয় না, তবে তাদের আনন্দ দেখি। আর পান্তা ইলিশ প্রতিবার হয়, যেটা বাইরে যেয়ে খাই, কিন্তু এবার নিজের বাসায় খেয়েছি। সবার মধ্যে একটা অন্যরকম আমেজ আছে, এটা এখনো হারিয়ে যায় নাই। মানে ছোটবেলা থেকে একটা ব্যাপারে কোনো পরিবর্তন আসে নাই, সেটা হচ্ছে বাঙালির এই মনের পরিবর্তন। এই ব্যাপারটা, এই উৎসবের ক্ষেত্রে এই আমেজের কোনো পরিবর্তন নাই। যে যেখান থেকে পারে খুব উৎসব মুখর পরিবেশে থাকতে পছন্দ করে, এই জিনিসটা ভালো লাগে। সবকিছু ভুলে যায় মানুষ, বেশ এনজয় করে। এই ব্যাপারটা সুন্দর। মিম, তাহলে এবার আমরা কোন গানটা শুনবো? এবারে একটা খুব প্রচলিত গান, তুমি আইবা আইবারে বন্ধু, সেই দিন এসে আমারে পাইবা না, একটু চেষ্টা করছি আমি। আমি আমার দর্শককে জানিয়ে রাখতে চাই, এখন মিমকে পাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ মিম, এই যে আজকের একটা বিশেষ দিন, আমাদের বাঙালিদের একটা প্রাণের উৎসবের দিন,
আজকের দিনে প্রিয় মানুষকে নিয়ে তো আমরা দুটো লাইন শুনতেই পারি আপনার কাছ থেকে। একটাই কথা বলবো, একেবারে শুধু তোমার জন্য, যে আমি সারা জীবন তোমাকে আগলে থাকতে চাই, তোমাকে আঁকড়ে থাকতে চাই, সেইভাবে তুমিও একটু আগলে থাইকো, একটু আঁকড়ে রাখো। মানে বাদ বাকি এই ছেড়ে যাওয়ার দুনিয়া অন্তত তুমি এই মানুষটা আমার পাশে থাইকো সবসময়। আমি তোমার ভরসা করি, আশ্রয় ভাবি, এটা যেন আমার না হারায় কখনো। মিম, আরেকটা কথা মনে হয় ভাইয়াকে বলা উচিত, যে আপনার পাগলামিগুলো যাতে সে সহ্য করতে পারে। এইটা করে জানেন, এটা বলার কিছু নাই। পাগলামিটা যেহেতু আছে সেহেতু এমন আসলে ধন্যবাদ যে পাগলামিগুলো সহ্য করে। ও যেরকম মানুষ তাতে এই পাগলামিগুলো যে আসলে কেন সহ্য করে আমি মাঝে মধ্যে বুঝি না। একটু আগেও আপনি বলছিলেন বৈশাখী মেলা হতো, মেলায় যেতেন, পুতুল কিনতেন, সুন্দর একটা সময় আপনার কেটেছে। তো ঢাকায় আসার পর বা ঢাকার পহেলা বৈশাখ উদযাপনে কোনো কিছুর কমতি মনে হয় আপনার? ঢাকায় আসার পর আসলে যে খুব বেশি আমি বললাম না যে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকা হয়, না হলে তো বাড়িই চলে যাই। বাট হয় কি, গ্রামে এখন ওইরকমভাবে মেলাটা হয় না। গ্রামে যেটা ছিল আগে, মানুষের মধ্যে একটা মেলবন্ধন ছিল, আত্মিক যে মেলবন্ধনটা, ওটার খুব অভাব এখন বর্তমানে। হ্যাঁ, ছোটোবেলায় যেরকম ছিল যে খুব উৎসব, বন্ধু বান্ধব মিলে যাচ্ছি, আবার মিষ্টির দোকান বসতো, আমি তো মিষ্টি খুব পছন্দ করি, মিষ্টির দোকান বসতো, যাত্রাপালা হতো, তারপরে হচ্ছে রামায়ণ হতো। এখন অনেক কিছুই মিসিং। এই ব্যাপারগুলো আমি মিস করি, কারণ শহরের যেটা হয় যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রাটা ছোটোবেলা থেকেই দেখে আসছি, এটা হচ্ছে। কিন্তু ওই শোভাযাত্রা, ওই গান, তারপরে হচ্ছে নিজের মতো নিজে করে ঘুরলাম ফিরলাম, শেষ হয়ে গেল। কিন্তু ছোটোবেলায় যেটা ছিল 7 দিন ব্যাপী মেলা, 3 দিন ব্যাপী মেলা, তারপরে সেই নাগরদোলা, আমি এটা মিস করি। যে মিষ্টির দোকান, তারপরে সন্ধ্যার পরে থেকে শুরু হতো রামায়ণ, আবার কিছু কিছু জায়গায় যাত্রা হতো, আমরা দেখতাম মা যেতে দিবে না, যাত্রা দেখা যাবে না, আবার রাত জেগে যাত্রা দেখা যাবে না, আব্বুর পায়ে ধরে বসে থাকতাম আমাকে নিয়ে যেতে হবে। এই ব্যাপারগুলো এখন আর নাই, কারণ এখন আসলে বাচ্চাগুলো যাত্রাপালা কি বোঝেই না। হ্যাঁ, তারপরে পুঁথিপাঠ বোঝেই না। তারপরে স্কুলেও কিন্তু ম্যান্ডেটরি যে তোমাদের আজকে আসতে হবে, এটা পহেলা বৈশাখ, এই উৎসবটা আমাদের নিজস্ব একটা উৎসব, এটা পালন করতে হবে। কিন্তু এটার ঐতিহ্যের প্রাচীন ইতিহাস কি, বা হচ্ছে এটার সাথে আসলে কি কি জড়িত ছিল, এই ব্যাপারগুলো নাই। কারণ দেখা গেল যে বাচ্চাগুলো নিয়ে একটু পয়লা বৈশাখের ছবি আঁকো, হ্যাঁ, বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হলো, আবার বাচ্চাগুলোকে বাসায় পাঠিয়ে দিল। বাট আমরা যেটা করতাম যে আমরা তো আসলে চলে যেতাম মেলায়, বাবা মাকে না বলেও। আবার ঘোড়ার থৌল হতো, যেটা আমাদের বরিশালে বলে ঘোড়ার থৌল, আমরা বিকেলবেলা চলে যেতাম মাঠের পরে ঘোড়া দৌড়াইতো, আমরাও পিছন পিছন দৌড়াইতাম, নৌকা বাইচ। এই ব্যাপারগুলো তো আসলে এখন আর নাই। আমরা এবার আরেকটা বৈশাখের গানে যেতে চাই। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লাল সেই রং হৃদয়ে ছাড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাতাসে ছড়ালো সুগন্ধ, এ মনে এনে দিল ছন্দ। বাতাসে ছড়ালো সুগন্ধ, এ মনে এনে দিল ছন্দ। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লাল সেই রং হৃদয়ে ছাড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। একদিকে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন চলছে, আর আমরা ঠিক তার উল্টো পাশে রমনাতেই এত সুন্দর একটা আড্ডা দিচ্ছি। কিন্তু
বাঙালি আসলে যেভাবে নববর্ষকে ধারণ করে সেটা তো আমরা জানি, দেশে হোক দেশের বাইরে হোক সবাই কিন্তু হৃদয়ে তার বাংলাকে ধারণ করে। আপনি আসলে বাংলাকে কিভাবে ধারণ করেন? আমার তো জন্মই আসলে বাংলার ঘরে, আমার বাবা বাংলার প্রফেসর। ছোটবেলা থেকে এত বইয়ের মধ্যে আসলে মানুষ হয়েছে, এবং আমার বাবা একটা জিনিস যে খুব সুন্দর করে সবকিছু বোঝাতেন। গ্রামের একটা রেস্ট্রিকশন থাকে, এখানে যেতে পারবে না, ওইখানে যেতে পারবে না। আমার মনে আছে যে আমি আমার বাবার সাথে ঘুরতে যেতাম বলে অনেকেই বলতো এই এত বড় হয়ে গেছে এখনো মেয়ে বাবার সাথে ঘুরে বেড়ায় কেন। আমার আম্মার অনেক কথা শুনতে হয়েছে এই ব্যাপারটা নিয়ে। আসলে সবসময় মনে হয় মায়েদের একটু বেশি কথা শুনতে হয়। হ্যাঁ, মায়েরা আছে বলেই আসলে আমরা এখনো দাঁড়িয়ে আছি, কারণ বাবাদের এত কথা বাবারা নিতে পারে না, মাথা গরম হয়ে যায়। কিন্তু মায়েরা অনেক ধৈর্যশীল হয় বলেই বোধহয় অনেক কি বলতে হবে কোনটা বলতে হবে না এই ব্যাপারটা মায়েরা জানে বোধহয়। তো আমি যেটা বলবো যে আসলে কতটা ধারণ করতে পারি আমি জানি না, মানে আমি সবসময় খুব আট করে জীবনযাপন করতে পছন্দ করি, এবং যতটুকুন যে ঐতিহ্য আমি জানি আমার জানা, আমি সেটাকে নিজে ওন করতে পছন্দ করি। এটা খুব সত্য যে আমি আমার কথাবার্তা শুনলেও আপনি বুঝবেন যে আসলে আমি বাংলা কতটা ধারণ করি। কারণ আমার কাছে মনে হয় যে এটাই আমি, এর বাইরে আমার কিছু নাই। আমরা তো আসলে বছর জুড়ে অপেক্ষাও করি যে কবে আসবে, সেটা একটা নতুন শাড়ি কেনার জন্য হলেও কিন্তু মেয়েরা অপেক্ষা করে যে কবে পহেলা বৈশাখ আসবে। আর এখন তো আসলে আরও বেশি সহজ হয়ে গেছে যে প্রেম করার জন্য হলেও আমার পয়লা বৈশাখের জন্য একটা যুগল একটা কাপল সেট লাগবে। সো ব্যাপারটা সুন্দর। আচ্ছা, বরিশালের মানুষ কি একটু ঠোঁটকাটা? একটু না, অনেক বেশি ঠোঁটকাটা। বরিশালের মানুষ তাদের নিজের অধিকার আদায় করে নিতে জানে। কেউ একটা উল্টাপাল্টা কথা বললে সেটার অ্যান্সার করতে জানে, খুব স্ট্রেট ফরওয়ার্ড। এই জন্য বরিশালের মানুষ দেখতে পারে না। আবার অনেকেই বলে বরিশালের মেয়েরা নাকি খুব সুন্দর হয়, আবার পাশাপাশি ট্যালেন্টেড হয়, তার উপর তারা যদি কাউকে পছন্দ করে তাকে কখনো ছাড়তে চায় না। আসলে কতটা সত্যি এই বিষয়টা? সুন্দর হয় কিনা জানি না, কারণ সৌন্দর্যের দাবিতে আমি পিছানো, কারণ আমি কালো। ঠিক আছে, সৌন্দর্য যেটা বলতে বোঝায়, আমরা বাংলাদেশি প্রেক্ষাপটে সৌন্দর্য বলতে বুঝি ফর্সা। সো আমি ফর্সা না, এই বেচারে আমি যাব না। ট্যালেন্টেড বোধহয় একটু একটু আছি, কারণ পড়াশোনা, গান, এখন আবার টুকটাক রান্না বান্না পারি। সো ট্যালেন্টেড। আর আসলে কোনোভাবেই যাবে না, কোনোভাবেই ছাড়া যাবে না। একদম কামড়ায় থাকতে হবে, আঁকড়ায় থাকতে হবে, শেষ দেখতে হবে যে কত কিছু হলে তুই আমার ছেড়ে যেতে পারবি না, আমি দেখবো। ঠিক আছে, এটা ট্রু। অ্যান্ড আমার কাছে মনে হয়, আমি যদিও বরিশালের না, বরিশালে জন্ম বেড়ে ওঠা আমার, বাট বরিশালে আমার অরিজিন না। ঠিক আছে, বাট আমি বরিশালে যেহেতু আমার জীবনের দীর্ঘ সময় পার করে ফেলেছি, অ্যান্ড আমার শ্বশুর বাড়িও বরিশাল, আমার বাবার বাড়িও এখন বরিশাল। তো আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো যে ভালো হওয়ার, সে যথেষ্ট ভালো হয়, এবং যে চালাক হওয়া সে অনেক বেশি চালাক হয়, তার সাথে কেউ পারে না। আচ্ছা, শ্বশুরবাড়ির কথা বললেন, শ্বশুরবাড়ির গল্পটা একটু পরে শুনবো, তার আগে একটা গান শুনে আসি। মানুষ আমাকে জানে আসলে আমি খুবই ছ্যাঁকা খাওয়া মানুষ। এর আগ পর্যন্ত আমি শুধুমাত্র ছ্যাঁকা খাওয়া গান গেয়েই হচ্ছে মানুষের সামনে এসেছি। তো এবার আমি একটা বিচ্ছেদী গান সালাম সরকারের চেষ্টা করছি। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসা এমন কেন আশায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন আশায় আর কাঁদায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া
কখন ময়না উড়ে যায়, সালাম সরকার প্রেমের রুগী, কখন ময়না উড়ে যায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, মনের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। আমরা যদি মিমের জীবন থেকেও নেই, ভালোবাসা মিমকে হাসিয়েছে, এবং এটা কিন্তু এখন আমরা মিমের চেহারাতে দেখতে পাচ্ছি। না, এটা সবার জীবনে হাসায় কাঁদায় সবকিছুই থাকে। মিম, আপনার সঙ্গে তো আমি অনেক সময় আড্ডা দিয়েছি, আমাদের অনেক কথা হয়েছে, তবে আজকে আমি আমাদের দর্শকের সামনে জানতে চাই বিয়ের পর আসলে জীবনে কতটা পরিবর্তন এসেছে, আর এই বিয়ে পরবর্তী সময়টা আপনি কতটা নিজের মতো করে কাটাতে পারছেন। সবচেয়ে যেটা বড় পরিবর্তন, একটা উড়নচণ্ডী মানুষ কেমন যেন খুব গুছানো একটা মিমে পরিণত হলাম। মানে একটা সময় ছিল যখন সকালবেলা বের হতাম, কখন কি করব জানি না, কখন খাবো জানি না, কখন বাসায় ফিরবো জানি না, প্রোগ্রাম, আড্ডা, বন্ধুবান্ধব, গান বাজনা এগুলো নিয়ে। এখন সকালবেলা থেকে উঠে মনে হয় যে বাসায় কি আছে, কোনটা নাই, কি করব, নতুন একটা রেসিপি বানাবো কিনা, কোনটা ওর ভালো লাগলো, বা কিভাবে হচ্ছে পরিবারকে সময় দেওয়া যায়। এখন যেহেতু পরিবার দুইটা, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, সবাইকে সমানভাবে একটু ব্যালেন্স করে রাখা যায় কিনা, তো এই ব্যাপারটা আমার মধ্যে কখনো ছিল না। এখনও আমাকে গুছায় রাখা হয়, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে, বাট নিজের মধ্যে রেসপন্সিবিলিটির জায়গাটা বেড়েছে, লাইবিলিটিসের জায়গাটা বেড়েছে। তারপরে বলবো যে একটু রুটিন ওয়াইজ লাইফ লিড করতে শিখেছি, যেটা আগে একদমই ছিল না। ওই যে বললাম যে টার্গেট, মানে উড়নচণ্ডী একটা মানুষকে কেমন যেন একটু গুছায় নিল। আর আরেকটা মানুষের জীবনও তো আমার সাথে আছে এখন, সো কিছু কম্প্রোমাইজ, কিছু স্যাক্রিফাইস এগুলো করতে হচ্ছে। আবার দেখা যায় যে তার ক্ষেত্রেও সেম, আমার জন্য কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হচ্ছে, বাট ব্যালেন্সটা খুব সুন্দর। যে রেজাল্ট যদি বলি যে 2 আর 2 মিলে কখনো 4 হয়, কখনো 22 হয়, আমারটা 22 হয়ে গিয়েছে। আচ্ছা, তার মানে প্রত্যাশা যা ছিল হ্যাঁ, তার আমি চেয়ে অনেক এতটা বেশি। expect করি না। আমি কিন্তু লাইফের কাছ থেকে আসলে খুব বেশি আমি উচ্চাবিলাসী না, তার চেয়েও বড় কথা, আমি লাইফের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না যে আমি এটা করলাম, আহারে ও আমাকে ফিডব্যাক দিবে না, আমি আপনার জন্য কিছু একটা করলাম, আপনি আমার জন্য এটা করবেন। আমার কাছে মনে হয় তুমি লাইফে যা দিবা, কোনো না কোনোভাবে লাইফ তার দ্বিগুণ ফিরাই দিবে। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, আর আলহামদুলিল্লাহ লাইফ এখন পর্যন্ত আমার সাথে বিট্রিত করে নাই। শ্বশুরবাড়ির মিম আসলে কেমন? শ্বশুর বাড়ির মিম, তাদের সাথেও আমি বসে সেই মুহূর্তে আড্ডা দিতে পারি, গল্প করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এবং দেখা যায় বিশেষ করে উইকেন্ডে আমরা সবাই একসাথে হই, আমার ভাসুর, ভাবি, ননাসের সন্তান বা ছেলে মেয়ে আর কি, আবার ভাসুরের ছেলে মেয়ে, সবাই একসাথে বসে বেশ আড্ডা দেয়। এবং ঘন্টার পর ঘন্টা, এটাও আপনি জানেন, কারণ অনেক সময় ফোন দিলে আমি বলি যে ভাইয়া আমার আজকে ভাসুরের বাসায় ডিনার আছে, বা আজকে ননাসের বাসায় ডিনার আছে, আমি একটু পরে ফোন দিচ্ছি। সো এটা ভালো যাচ্ছে, এটা একটা নতুন ব্যাপার, এডিশন আমার লাইফের। যে কিন্তু এই যে দাওয়াত খাই, গানের কারণে কি আসলে তাদের কাছে একটু বাড়তি আদর পাওয়া হয়? এটা আমি ননাসের কাছ থেকে বেশি পাই, যেটা সত্যি। সে আমার এমন কোনো প্রোগ্রাম নাই যে সে মিস দেয়, ঠিক আছে? এবং আমার কাছে সে হচ্ছে, যদি কোনো একটা টিভি প্রোগ্রাম মিস হয়ে যায়, তাহলে আমার কাছে সে লিঙ্ক চাবে যে এটা কি লিঙ্ক আছে, তাহলে আমাকে একটু ইউটিউব লিঙ্কটা দিও গানের। এবং সে আমার গান প্রচুর শোনে। এবং আমার ফেসবুকে একমাত্র হচ্ছে আমার আম্মা, যে আমি শেয়ার করার সাথে সাথে শেয়ার, আর একটা হচ্ছে ননাস, যে হচ্ছে সাথে সাথে লাভ রিয়াকশন। সো আছি তো, ভালোই আছে আলহামদুলিল্লাহ। আমরাও চাই আপনার জীবনটা যেভাবে ভালো কাটছে, যতটা আনন্দে কাটছে, আজকে বাংলা নববর্ষ শুরু হলো, পুরো বছর জুড়ে আপনি এভাবেই হাসিতে খুশিতে সবাইকে নিয়ে একসঙ্গে থাকবেন। আমরা আমাদের আজকের আড্ডাটা শেষ করব, অবশ্যই যেতে যেতে আপনার আরেকটা গান শুনবো। দর্শকদের শুভ নববর্ষ, যেহেতু বলা হয়নি, প্রোগ্রাম শেষ। শুভ নববর্ষ, সবাই সবার জায়গা থেকে সেফ থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, এটাই। আর আমাদের ভালোবাসবেন, কারণ আপনাদের জন্য আসলে আমরা গান গাই, আপনাদের এই অনুপ্রেরণায় আমরা আসলে সামনে চলার শক্তিটা পাই। সুতরাং আমাদের সাথে থাকবেন। আর সময় টিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, ক্যামেরার পিছনে এত কষ্ট করছে যারা, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর এই দুজন তো আমার কমরেড, এদের প্রতি কৃতজ্ঞতা। শেষ গানে যাচ্ছি।
অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? তুমি আইসো নিশিরাত আমার হাতে রাখো হাত, বুকের শানে বুক মিশাইয়া করব মোলাকাত। তুমি আইসো নিশিরাত আমার হাতে রাখো হাত, বুকের শানে বুক মিশাইয়া করব মোলাকাত। প্রাণে আর দিও না আঘাত, প্রাণে আর দিও না আঘাত, ওরে মোর প্রেম সোনা। অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? আমি গাইব প্রেমের গান, শুনে যত আশিকান, চতুর্দিকে বসে আছে বৃদ্ধ নওজোয়ান। আমি গাইব প্রেমের গান, শুনে যত আশিকান, চতুর্দিকে বসে আছে বৃদ্ধ নওজোয়ান। জুড়াইবে সকলের প্রাণ, জুড়াইবে সকলের প্রাণ, ওরে মোর গেলে সোনা। অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? আতর গোলাপ শুয়া চন্দন, আতর গোলাপ শুয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা। অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না? অভাগীর